এত বড় সেলিব্রিটি, কিন্তু লাইলার নাম মুখে না নিলে মনে হয় ভিউজ হয় না। মানে ভাইরে ভাই, আমি তো এখন ঘুমাইতেও মানে টেনশন লাগে। ঘুম থেকে উঠেই দেখি লাইভ, ঘুম থেকে উঠেই দেখি লাইভ, লাইভে আমার নাম, আমার বাবার নাম, আমার মায়ের নাম, আমার বাচ্চাদের নাম। মানে কেন আমাকে এরকম ফ্রি ফ্রি প্রমোশন দেওয়ার কারণটা কি? এখন তো আমরা আর কোলাবোরেশন পার্টনার না। একটা টাইমে না হয় কোলাবোরেশন পার্টনার ছিলাম, একটা টাইমে না হয় একসাথে ভিডিও করতাম। তার কথা অনুযায়ী সে নাকি আমাকে ফেমাস বানিয়ে দিয়েছে, এটা সেটা। তাহলে এখন কেন? এখন তো আমি আমি তোর সাথে কোলাবোরেশন করছি না, এখন তোর সাথে আমি ভিডিও করছি না। তাহলে কেন নিজের পেজে আমার নাম নিয়ে, আমার বাবা মার নাম নিয়ে, আমার বাচ্চা কাচ্চার নাম নিয়ে কেন ভিডিও বানাতে হবে? কেন কেন লাইভ করতে হবে? কেন লাইভ করে কান্নাকাটি করতে হবে? লাইলা আমার হ্যান করছে, ত্যান করছে, এই করছে, ওই করছে, সেই করছে। অনলাইন লাইফটাই কি আমাদের জীবন? অনলাইন লাইফটা তো আমাদের জীবন না। অনলাইনে এসে এই 1000 2000 মানুষের সামনে কেন কান্নাকাটি? কেন এই সিম্প্যাথি গেম? একই ভিউ ব্যবসা। আগেও আমাকে নিয়ে ভিউ ব্যবসা করেছে, এখনো আমাকে নিয়ে ভিউ ব্যবসা করতেছে। এখনো আমার নাম না বললে তার ভিউ হচ্ছে না কেন? সে তার বউকে নিয়ে কাপল ব্লগ করুক, সে তার বউকে নিয়ে ভিডিও বানাক। আমি তো তার নাকি কিছুই ছিলাম না, তো আমাকে নিয়ে এত ভিডিও, এত সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারছে, এত সুন্দর সুন্দর ব্লগ বানাইতে পারছে, এত সুন্দর সুন্দর রিলস বানাইতে পারছে। কই আমার চেহারা তো একদিনও একটা মাস্ক দিয়ে ঢাকা ছিল না 6 বছর আগে। আমার অনেক কিছু বলার আছে, আমার আসলে অনেক কিছু বলার আছে। আমার কেন অনেক কিছু বলার আছে আমি বলি। এই যে 4টা বছর যখন আমার সাথে, আমরা যখন একসাথে ছিলাম, হ্যাঁ, এবং 4টা বছরের পরে যখন 2টা বছর আমাদের যখন ব্রেকআপ হয়ে যায়, তখনও তো সে এই লাস্ট 1 মাসের মতো 4বার সুইসাইড অ্যাটেম্প্ট করে নাই? করছিল কি? তখনও কি তার চেহারাটা এরকম ছিল গাঞ্জাখোরের মতো, হিরোইনচির মতো? তখনই কি তার মুখে এরকম আচরের দাগ, মায়ের এগুলো ছিল? তাহলে বিয়ে করার পরে এরকম হলো কেন? বিয়ে করেছে সে তার কথা অনুযায়ী 14ই ফেব্রুয়ারি। আজকে মার্চ, মাত্র 1 মাস, 1.5 মাস ধরলাম, 1.5 মাস। হ্যাঁ, 1.5 মাসে তার চেহারাটা দেখছেন? 1.5 মাসে তার চেহারা দেখছেন? 1.5 মাসে তাকে হিরোইনচিদের মতো লাগতেছে, গাঞ্জাখোরের মতো লাগতেছে। 1.5 মাসে নাকি সে 4বার সুইসাইড অ্যাটেম্প্ট করছে। কেন? বিয়ে শাদী হচ্ছে আল্লাহ তাআলার নেয়ামত, বিয়ে শাদী হচ্ছে আল্লাহ তাআলার রহমত। এই রহমতের একটা ভালো কাজ করার পরে একটা মানুষের কেন কেন 4-5 বার 6বার 7বার সুইসাইড অ্যাটেম্প্ট করতে হবে? কেন তার চেহারা এরকম হবে? কেন তার চোখে মুখে আঁচড়ের দাগ কেন থাকবে? কেন তার হাত ভাঙা থাকবে? এই লাস্ট 6টা বছর কি আপনারা ওকে এভাবে দেখছেন? দেখেন নাই তো, না? লাস্ট 6টা বছর কি আমি ওকে নিয়ে কোনো কথা বলি নাই? আমরা যখন আলাদা হয়ে যাই, তারপর যখন 2টা বছর আমরা যখন আলাদা থাকি, ওর বাসায় আমি ওর বাসায়, হ্যাঁ, লিগালি সেপারেশন তো হয় নাই, দুজন 2 বাসায় আছি, তখনও কি ওকে দেখছেন এরকম হিরোইন চিখর গাঞ্জাখোরের মতো চেহারা হইতে? তখনও কি দেখছেন চোখে মুখে নখের দাগ, হাত ভাঙা, পা ভাঙা? বা তখনও কি দেখছেন যে সে বলতেছে যে লাইলা কেন আমাকে নিয়ে কথা বলে, লাইলার জন্য আমি এই খারাপ অবস্থায় আছি? তখনও তো আমি ওকে নিয়ে ভিডিও করেছি, করব না কেন? বিকজ তার সাথে আমার ভিডিও করা তো অনেকদিন আগে থেকে করা হয়ে আসছে। 2021 সাল থেকে আমরা একসাথে ভিডিও করি। তাহলে আমাদের তো এরকম কোনো এগ্রিমেন্ট হয় নাই যে আমরা আর একসাথে ভিডিও করতে পারবো না। আমরা লাইফের পার্টনার ছাড়াও আমরা তো, হ্যাঁ, ও যেটা বলেছে কোলাবোরেশন পার্টনার, আমরা তো সেটাও ছিলাম। আমিও ভার্চুয়াল মিডিয়াতে কাজ করি, সেও ভার্চুয়াল মিডিয়াতে কাজ করে, আমরা তো ভিডিও বানাবোই। এখন অনেকগুলো কথা আমি বলি, তোমাকে উদ্দেশ্য করে বলছি। তুমি একটা মানুষকে, হ্যাঁ, অনেকগুলো স্বপ্ন দেখায়, একটা মানুষের শেষ টাইমে অনেকগুলো স্বপ্ন দেখায়, তুমি, তোমার পরিবার, তোমার মা, তোমার বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তোমার আশেপাশের সবাই মিলে ওই মানুষটাকে তার একটা খুবই মানে নাজুক একটা মোমেন্টে তার লাইফে আসছো, এসে তাকে অনেক আদর ভালোবাসা দিছো, অনেকগুলো স্বপ্ন দেখাইছো, তার সাথে 4টা বছর একসাথে পথে চলছো, এবং 4 বছর পরে যখন তোমাকে একমাত্র তোমার মায়ের খায়েশ, তোমার মায়ের ইচ্ছার ওই বাড়িটা লিখে দেওয়া হয় নাই, তখনই তুমি মাঝপথে লাথি দিয়ে চলে গেছো আরেকটা মানুষের কাছে, হ্যাঁ, আরেকজনের কাছে। এবং যাওয়ার পরে তুমি কি করছো আমি বলি, তুমি আমার কাছ থেকে ছেড়ে যাওয়ার পরে 2জন মানুষের কাছে এভাবে ছিলা।
মাসুদ ভাইয়ের কাছে ছিলা এবং তোমার এখনকার স্ত্রী তার সাথে এভাবে ছিলা। এবং এই যাওয়ার সময় তুমি কি করেছো, যাওয়ার পর তুমি আমাকে দেখাইতা, হ্যাঁ, যে ওদের সাথে তুমি ওই সমস্ত জায়গায় যাইতা যেই সমস্ত জায়গায় আমি তোমাকে নিয়ে যেতাম। তুমি ওই সমস্ত জায়গায় বেড়াতে যাইতা বা ওই ধরনের ভিডিও করতা যেই ধরনের ভিডিও তুমি আমার সাথে করতা। এবং ওই মানুষগুলোকে পাশে রেখে তুমি আমাকে এত খোঁচা দিতা, এত ছোট করতা, এত গালাগালি করতা। অথচ মানে তোমার ইন্টেনশনই ছিল যে লায়লাকে কষ্ট দেওয়া। লায়লা আমাকে বাড়ি দেয় নাই, লায়লা আমার মায়ের স্বপ্ন পূরণ করে বাড়িটা লিখে দেয় নাই, সেজন্য লায়লাকে আমি দেখাবো যে এই মানুষটা আমাকে বাড়ি করে দিচ্ছে, এই মানুষটা আমাকে ব্যবসা করে দিচ্ছে, এবং এই মানুষটাকে নিয়ে আমি ওই রেস্টুরেন্টে খাইতে যাব যে রেস্টুরেন্টে লায়লা আমাকে প্রতিদিন নিয়ে যেত। ওই কক্সবাজারের ওই হোটেলটার ওই রুমটাতেই থাকবো যে রুমটাতে আমরা একসাথে থাকতাম সব সময়। মনে করে দেখো, তুমি এমনিতেই তুমি আমাকে ছেড়ে চলে গেছো, এমনিতেই আমি কষ্টে জর্জরিত ছিলাম, এমনিতেই আমি দুঃখ পাইছি যে আমার জীবনের শেষ দিনগুলোতে আমার সমস্ত সঞ্চয় তোমরা নিয়ে গেছো, আমার মনটা ভেঙে দিয়ে গেছো, আমার অসুস্থ বাচ্চারা তোমার জন্য কান্না করতে করতে শেষ, সমস্ত কিছু মানুষের অপবাদ অপমান, সমস্ত কিছু গালাগালি, এগুলো আমি সহ্য করছি। তারপরে তুমি কি করছিলে জানো, তুমি আমাকে দেখায় দেখায় এই সমস্ত মানুষগুলো যাদেরকে তুমি ধরেছো, যে যা চিন্তা করেছো যারা তোমাকে ঢাকায় বাড়ি বানিয়ে দিবে, তাদেরকে নিয়ে তুমি অবর রেস্টুরেন্টে গেছো। অবর রেস্টুরেন্টে যে তুমি লাইভ করেছো, ভিডিও করেছো, তাদেরকে নিয়ে তুমি অহনা রেস্টুরেন্টে গিয়েছো, তাদেরকে নিয়ে তুমি কক্সবাজারের সি পার্লে থেকেছো, এবং আমি যাতে কষ্ট পাই সেরকম করে করে তুমি ভিডিও বানিয়ে পাবলিক করেছো তোমার মিলিয়ন পেজে। তোমার একটাই উদ্দেশ্য ছিল আমাকে কষ্ট দেওয়া। অথচ তোমার মনে এটা কিন্তু আসে নাই যে এই মেয়েটাকে আমি ছেড়ে চলে আসছি, এই মেয়েতে এমনিতেই কষ্ট আছে, এমনিতে এমনিতেই কান্না করছে, সেটা সোশ্যাল মিডিয়াতেই কান্না করে হোক, আশেপাশের মানুষের কাছে কান্না করে হোক, ব্যক্তিগতভাবে কান্না করেই হোক, এই মেয়েটা এমনিতেই তোমার জন্য কাঁদছে, তাকে আমি আর কষ্ট না দেই। তোমার মাথায় সেটা ছিল না, তোমার মাথায় ছিল ও আমাকে বাড়ি দেয় নাই, ওকে আমি কষ্টে মাটিতে মিশায় ফেলে দিব একদম। এবং তুমি যখন ছেড়ে যাও তখন আমাকে একটা কথা বলছিলা, এখনো আছে তোমার মেসেজগুলো, যেহেতু আমার ফোনে আছে, এখনো আমার ইনস্টাগ্রামে আছে, বলছিলা যে আগের যতজন প্রেমিকা আমার ছিল সবাইকে মাথায় তুলছিলাম তোর মতো করে, সোশ্যাল মিডিয়াতে বড় করছিলাম, তাদের আইডি বড় করে দিছিলাম, ফেসবুক টিকটক আইডি বড় করে দিছিলাম। যেই আমি তাদের জীবন থেকে চলে আসছি তাদেরকে আমি লাথি দিয়ে রাস্তায় নামায় ফেলে দিছি, এবং তোকেও আমি এটা করব। তুমি আমাকে যশোরে বসে, আমরা যখন বিউটি পার্লার প্রমোশনে ছিলাম, মাসুদ ভাইয়ের সামনে বসে তুমি এই কথা শুধু বলোই নাই, তুমি আমাকে যে মেসেজও করছো সেই মেসেজও এখনো পর্যন্ত আমার কাছে আছে। মানে তোমার আম্মুর এবং তোমার ইচ্ছা হলো যে তোমরা একটা মানুষকে ধরবা, হ্যাঁ, যে মানুষটার স্বামী নাই। আছে না, সমাজে কিন্তু এমন অনেক পুরুষ আছে, অনেক মহিলা যেরকম আছে সেরকম আমি পুরুষের কথা বলছি, অনেক পুরুষ আছে তারা খুঁজে যে একটু টাকা পয়সাওয়ালা বিধবা, একটু টাকা পয়সাওয়ালা স্বামী প্রবাসী, বা একটু টাকা পয়সাওয়ালা ডিভোর্সি, হ্যাঁ, যাদের ফ্যামিলিতে ওরকম বাবা ভাই নাই, কিছু টাকা আছে, তাদেরকে আমরা টার্গেট করব, ধরবো, তাদের সবকিছু নিব এবং তাদেরকে এমন ভাবে ছেড়ে চলে যাব যে তারা আর ঘুরে উঠে দাঁড়াইতে না পারে। সেই কাজটা, সেরকম মানুষ হচ্ছে তুমি আর তোমার আম্মু। এবং তোমরা আমাকে টার্গেট করেছো, আগের 2 জনকে তো করেছো, আগের 3 জনকে করেছো, 4 জনকে করেছো, সেগুলো তো আমি জানি। তুমি নিজের মুখে সবাইকে বলছো যে লায়লা আমার 139 নাম্বার প্রেমিকা, এবং আমি তোমার 3 নাম্বার লিগেল পার্টনার। আমার আগে আরো মানুষ ছিল। তোমার বয়স 17-18 হইলে 17 বছর বয়সে তুমি 139টা প্রেম করে ফেললা। সবকিছুই আমি আজকে বলবো, সব বলবো। আমার প্রথম কথা হলো, তোমার প্রথম দোষ হলো তুমি যখন আমাকে ছেড়ে চলে যাও, তোমার যখন চাহিদা মিটছে না, তোমার আম্মুর যখন ইচ্ছা পূরণ হচ্ছে না,
বাড়িটা যখন তোমার মাকে এবং তোমাকে লিখে দেওয়া হলো না, তখনই কিন্তু ছেড়ে চলে গেছো। কেন? তোমরা ম্যানিপুলেশনের শিকার যদি হতাই, ম্যানিপুলেশনের শিকার মানুষ কয়দিন হয়? 1 দিন, 2 দিন, 1 মাস, 4 বছর কেন ছিল? 4 বছর ম্যানিপুলেশন হয়েছে তোমাদের পুরো ফ্যামিলি সহ 4 বছর ম্যানিপুলেশন হয়ে গেছে। তুমি বলছো যে তুমি না হয় 17 বছর, আমি বিশ্বাস করি না তুমি 17 বছর, কারণ তুমি অলরেডি অ্যাডাল্ট, তখন তুমি অলরেডি গাড়ি চালাও। 2021 সালে তোমার অলরেডি ড্রাইভিং লাইসেন্স আছে, তুমি 17 বছর হইতেই পারো না। তখন তোমার বয়স 21 বা 22, সেটা আমি ধারণা করে নিলাম। 21-22 অনেক কম কম বয়স, কিন্তু 21-22 বছরে তোমাদের যে মেন্টালিটি, যে মানে মানুষকে ক্ষতি করার যে মেন্টালিটিটা, সেটা কিন্তু একদম মানে 40-45 বছর বয়সের পুরুষদের মতো। হ্যাঁ, কারণ তোমার পিছনে তো তোমার মা আছে। আপনারা দেখবেন যে সবসময় সে লাইভ করে, সবসময় সে কান্নাকাটি করে, সবসময় সে এটা করে, মাকে পাশে নিয়ে করে। কেন? তখন না হয় 17 বছর তুমি বলতেছো, হ্যাঁ, এখনো কি তুমি 17 বছর যে তুমি এখন মাকে নিয়ে পাশে দাঁড়ায় কথা বলবা? তুমি এখন বিয়ে করছো, তোমার মা পাশে কি করে? কারণ তোমার এইসব কুটনামি, শয়তানি বুদ্ধি যেগুলো আছে, সেগুলো শুধু তোমার একার না, তোমার মারও। এরকম মা আমাদের মা হয় না, এরকম মা সাধারণ মা হয় না, এরকম মা একজন মা না, এনারা প্রতারক। 4 বছর থেকে তুমি বলতেছো, 4 বছর থেকে তোমাকে আমি ম্যানিপুলেট করে আসছি, তাই না? তুমি যখন বুঝতে পারছো তুমি ম্যানিপুলেটেড হয়েছো, তুমি চলে যাওনি কেন? না, আমি বুঝতে পারিনি, আমার বয়স কম ছিল, এই ছিল, সে ছিল। তোমার বয়স কম ছিল, ওই যে তোমার পাশে যে তোমার মাটা দাঁড়ায় ছিল, ওনার বয়স কম ছিল না? তোমার যে বাবাটা ছিল, তার বয়স কম ছিল না? তোমরা নাকি অনেক শিক্ষিত, অনেক শিক্ষিত। ওই যে শাহজাদপুরের 9 তলা বাড়িটার পাশে যে ওই উঁচা লম্বা বাড়িটা, সেটা তোমার ফুপুর। হ্যাঁ, শাহজাদপুর যেখানে আমেরিকান এম্বাসি, সেখানে যদি সবচেয়ে উঁচু বিল্ডিংটা তোমার ফুপুর হয়, ওই ফুপু বুঝতে পারে নাই যে তুমি ম্যানিপুলেটেড শিকার হচ্ছ 4 বছর থেকে? তোমার ভাই মেডিকেল কলেজের সবচেয়ে বড় অফিসার, উনি বুঝতে পারেনি তুমি ম্যানিপুলেটেড শিকার? তোমার সবাই আমেরিকায় বিদেশে থাকে, আমেরিকায় কানাডাতে থাকে, তারা বুঝতে পারে নাই তুমি ম্যানিপুলেশনের শিকার? তারা তোমাকে সরান নিতে পারে নাই 4 বছর? কেন তুমি একটা মহিলার রক্ত চুষে খাওয়ার মতো সবকিছু চুষে খাইছো? একটা এতিম মানুষ, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার হাজবেন্ড নাই, আমি সিঙ্গেল মাদার, আমার বাচ্চাগুলো অসুস্থ। তুমি একটা এরকম মানুষের সাথে 4 বছর কেন সবকিছু, তুমি বসে বসে সবকিছু কেন খাইছো? তোমাকে কেউ দিলে তুমি কেন যাবে? এতদিন কেন যাবে? তুমি এখন বলতেছো যে আমার ওয়াইফকে নিয়ে বাজে বাজে কথা বলা হচ্ছে, আমার ওয়াইফকে। তুমি চিন্তা করো তো 2021 সালে, তুমি চিন্তা করো 2021 সালে, 2021 সালে আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণ ট্রল হয়েছে, তোমার মনে আছে? আমাকে নিয়ে বুড়া বেটি বুড়া বেটি। আমি সারা জীবন, আমার বয়স তখন 46 বা 45, আমি 45 বছর বয়স পর্যন্ত পশ লাইফ লিড করেছি, আমি পশ সোসাইটিতে লিভ করেছি। সেখানে একজন টোকাইকে নিয়ে আমাকে যে পরিমাণ 2021 সাল 2022 সাল, এই 2 বছর শুধুমাত্র তুমি আমার পাশে দাঁড়ায় ভিডিও করছো দেখে সেই সময় কি পরিমাণ ট্রল হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন পেজে আমাকে নিয়ে ট্রল করা হয়েছে, এখনো করা হয়। আমি তোমার সাথে কোনো ভিউয়ের উদ্দেশ্যে আসি নাই। 2021 সালে আমি তোমার সাথে ভিডিওই করি নাই। 2022 সাল থেকে তুমি যখন আমাকে নিয়ে ভিডিও পাশে রাখিয়ে ভিডিও করা শুরু করছো, তখন থেকে মানুষের গালা গালি, বুড়া বেটি, এই সেই বুড়া বেটি, আমি বুড়া বেটি, আমার শুনতে কোনো লজ্জা নাই। হ্যাঁ, তখন তুমি এসে এরকম একটা লাইভ করো নাই কেন যে ও আমার কোলাবোরেশন পার্টনার? ও বুড়া বেটি হোক, ও যাই হোক, ও আমার ওয়াইফ না, ও আমার কোলাবোরেশন পার্টনার। কেন তখন তুমি লাইভ করো নাই এরকম? কেন তুমি তখন এই লোকগুলোকে কেন বলো নাই? এখন কেন বলতেছো যে তোমার ওয়াইফকে নিয়ে লোকজন কথা বলতেছে, এই জন্য তোমার সংসার নষ্ট হচ্ছে? তখন আমাকে নিয়ে 2021-22 সালে আমাকে নিয়ে যে পরিমাণ গালাগালি হয়েছে, যে পরিমাণ ট্রল হয়েছে, আমি সমাজের কাছে যে পরিমাণ ছোট হয়েছি, এবং তোমার পাশে থাকার জন্য আমার পরিবার থেকে আমি যে বিচ্ছিন্ন হয়ে গেছি, আমার বন্ধু বান্ধব, আমার কর্মস্থলী, সব জায়গা থেকে যে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি, তারপর আমি তোমাকে ভালোবেসে তোমার পাশে ছিলাম, তোমাকে ছেড়ে যায় নাই। তখনও তো তুমি সুইসাইড অ্যাটেম্প করো নাই, তখন তো তুমি উড়ে উড়ে বেড়াচ্ছিলা যে আমার পাশে লেলা আছে, আমার পাশে লেলা আছে, আমার পাশে লেলা আছে। তখনকার যে ট্রোল গুলো হয়েছে, সেই তুলনায় এখন কি তোমার কোনো ট্রোল হচ্ছ? তোমার ওয়াইফ কি সেরকম ট্রোল হচ্ছে? আমার ছবি নিয়ে আমাকে গালাগালি করে কি পরিমাণ ছোট করা হয়েছে, আমার মাকে বাবাকে তখন ছোট করা হয়েছে। কই, তখন তো তোমাকে আমি বলতে শুনি নাই এরকম একটা কথা যে কেন লেলাকে নিয়ে তোমরা ট্রল করতেছো? তখন
2টা বছর আমি শুধু ট্রলের শিকার হয়েছি, মানুষের গালাগালির শিকার হয়েছি, মানুষের কাছে ছোট হয়েছি, মানুষের কাছে অপমানিত হয়েছি। তারপরেও যেহেতু তুমি আমার জীবন সঙ্গী ছিলা, তুমি যেটাই হও, তুমি বস্তি হও, তুমি টোকাই হও, তুমি কন্টেন্ট ক্রিয়েটার হও, তোমার লাল নীল চুল থাকুক, তুমি হিরোইন হও, যেটাই হও, তুমি যেহেতু আমার জীবন সঙ্গী, তোমাকে তো আমি ছেড়ে যাই নাই। তোমাকে তো মেরে কেটে আঁচড় দিয়ে তোমার চেহারাটা নষ্ট করে নেই। কই তখন তো তুমি একবারও সুইসাইড অ্যাটেম্প করো নাই। এখন বিয়ে করার পর তুমি কেন সুইসাইড, কেন তুমি নিতে পারতেছো না যে তোমাকে নিয়ে ট্রোল করা হচ্ছে? তুমি একজন পাবলিক ফিগার এবং তুমি একজন বিতর্কিত পাবলিক ফিগার। তুমি শুধু এখন থেকে না, তুমি 6 বছর আগে থেকে না, তুমি যখন থেকে সোশ্যাল মিডিয়াতে ওই লাল নীল সাদা চুল কালার করে ঘুরে বেড়াইছো, তখন থেকে তুমি বিতর্কিত পাবলিক ফিগার। তোমাকে নিয়ে তখন থেকেই ট্রোল হয়। তাহলে এখনকার ট্রোলগুলো কেন নিতে পারছো না? যে তোমার জীবন সঙ্গী, সে তো তোমার পাস্ট প্রেজেন্ট সবকিছু জেনেই আসছে। তোমার উপর যে মামলা আছে, তোমাকে নিয়ে লোকজন যে সোশ্যাল মিডিয়াতে গালাগালি করে, তোমাকে নিয়ে যে লোকজন ট্রল করে, তোমাকে নিয়ে যে আজে বাজে কথা বলে, তোমার মাকে নিয়ে পর্যন্ত আজে বাজে কথা বলে, তোমার বোনকে নিয়ে লোকজন যে আজে বাজে কথা বলে সোশ্যাল মিডিয়াতে, এটা তো তোমার জীবনসঙ্গী জেনেই আসছে। তোমার জীবনসঙ্গী জেনেই আসছে যে তোমার সাথে আমার রিলেশনশিপ। তারপরেও সে পরকিয়া করে গেছে তোমার সাথে। তোমরা বিয়ে করছো ফেব্রুয়ারি মাসে, কিন্তু গত বছর অগাস্ট মাস থেকে তোমরা বেড়ায় আসছো। তুমি ওর সাথে যে তুমি এই সাজেক গেছো, বান্দরবন গেছো, কক্সবাজার গেছো, ময়মনসিংহে গেছো, সবগুলোতে হোটেলে থাকছো, একসাথে থাকছো, ঘুরে বেড়াইছো, লিভ টুগেদার করছো, পরকিয়া করছো। তখন সেটাকে কি বলবা তুমি? সেটা কি লিগাল রিলেশন ছিল? সেটা তো লিগাল রিলেশন ছিল না। তারপরে ধরা পেয়ে সেদিন যে তোমাদের বিয়ে করতে হয়েছে, সেটা বলো না কেন? ধরা যদি না খাইতা না, তাহলে তো বিয়েও করতা না। তাহলে এর টাকা পয়সা খায়াও, এর কাছ থেকে গাড়ি টাড়ি নিয়েও তুমি তোমার আম্মু এর ছেড়ে চলে যেতা। সবখানে লোভ করতে গেলে যে তুমি বেঁচে ফিরে আসবা, এটা ভাবা ঠিক না। ঠিক আছে? তোমার জীবন সঙ্গী যেই মেয়েটা তোমাকে বিয়ে করবে বা বিয়ে করেছে বা বিয়ে করতে চায়, সে তোমার পাস্ট প্রেজেন্ট সবকিছু তার জানা থাকার কথা। কারণ তুমি একজন সোশ্যাল মিডিয়া পার্সন, তোমাকে নিয়ে সবাই জানে। তোমার বাসায় কয়টা শার্ট আছে, কয়টা গেঞ্জি আছে, তোমার কয়টা কুত্তা আছে, কয়টা পাখি আছে, কয়টা বিছানা কালার কিরকম, এসির কালার কিরকম, লাইটের কালার কিরকম, সেগুলো সব জানে। লায়লার সাথে তোমার কি কথা, কি রিলেশন, কি সম্পর্ক, সবাই সব জানে। তুমি লায়লার সাথে আগের রিলেশন গুলোর কথাও তুমি যদি মনে করো, হ্যাঁ, সাধারণ জনগণ না করলেও, না জানলেও, যারা লাইকি করে, যারা টিকটক করে, তারা জানে যে তোমার আগে যে দুইজন যাদের সাথে তুমি লিভ টুগেদার করছিলা, তাদের সাথে তোমার কি ধরনের, তাদের সাথেও তুমি কক্সবাজার গেছো, টাঙ্গাইল গেছো, এখানে গেছো, সেখানে গেছো, তাদের টাকা পয়সা মেরে তাকে ছিবড়া করে ছিঁড়ে ফেলে দিছো। তাদের না হয় দরকার নাই, তারা না হয় ছোট মানুষ, তাদের না হয় জীবনে ভালো থাকার দরকার ছিল, বা তাদের সন্তানকে নিয়ে তারা চোখের আড়ালে চলে যেতে চাইছে দেখে আজকে আমার মতো এইভাবে চিৎকার করে বলতে পারতেছে না যে তাদেরকেও তুমি রাস্তায় মাথায় মেরে ফেলে রাখছি না। এত অপরাধ করবা, সেটা শাস্তি তো পাইতেই হবে। আর তোমার ওয়াইফ মহামান্য প্রিন্সেস ডায়না, আজকে আমি বলি, সে বাংলাদেশের প্রিন্সেস ডায়না হোক, সে ইংল্যান্ডের প্রিন্সেস ডায়না হোক, সে মঙ্গল গ্রহের প্রিন্সেস ডায়না হোক, সে একজন বিতর্কিত মানুষকে বিয়ে করছে তো ট্রলের শিকার হইতেই হবে। সে একজন বিতর্কিত মানুষের অপরাধ সমূহ জেনে সে বিয়ে করছে, তার তো এগুলো সহ্য করতেই হবে। সে একজন বিতর্কিত মানুষকে পরকিয়া করে অন্যের সাথে সম্পর্ক ছিনাই নিয়ে নিজে একটা সংসার বাঁধতে চাইছে, তার সংসারে অশান্তি হবে, এটা তো জানা কথা। তাহলে এখন কেন লাইভে এসে লায়লার নাম দিয়ে চিৎকার করে বলতে হচ্ছে? এখন কেন লায়লাকে দোষী করা হচ্ছে? কেন তুমি যখন আগের 2টা সংসার ওইভাবে শেষ করে আমার কাছে যখন চলে আসছিল, তারা কি আমাকে বলে নাই? তারা কি আমার নাম নিয়ে ট্রোল করে নাই? তারা কি আমার নাম নিয়ে কথা বলে নাই? তারা কি আমাকে রিচ করে নাই? আমাকে বারবার বলে নাই যে মামুনের মা লোভী প্রতারক, তারা 2টা বছর পর তোমাকে ছেড়ে চলে যাবে বা তোমার টাকা পয়সা শেষ হলে চলে যাবে? বলে নাই? সেই সব মেসেজ তো আমার কাছে এখনো আছে। আর তুমি যখনই বড় লোক কাউকে পাও, সে হয় তোমার স্ত্রী, সে হয় তোমার প্রেমিকা, একটু বয়স্ক হয়ে গেলে তোমার মাম্মি পাপা, মানে তুমি তো কি আর বলবো, মানে তুমি আর তোমার আম্মু সম্পর্ক পাতায় 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 এইভাবে প্রতারণার জালটা ফেলো। আজকে যদি আমি বাড়িটা লিখে দিতাম, তাহলে কি আর আমার দেখতে হইতো? তাহলে আমি আর আমার সন্তান নিয়ে এই রাস্তায় বসে ভিক্ষা করতাম।
এতই যদি লাইলাকে ঘৃণা করো, আজকে যে গেঞ্জিটা পরে লাইভ করছো ওই গেঞ্জিটা তো লাইলার দেওয়া, ওইটা পরে পরে আসো কেন? ওইসব জিনিস এখনো কেন তোমার বাসায়? লাইলার দেওয়া কুকুর, লাইলার দেওয়া পাখি, লাইলার দেওয়া ফার্নিচার, লাইলার দেওয়া গ্যাজেটস, লাইলার দেওয়ার জামা কাপড়, লাইলার দেওয়ার জুতা কেন এখনো তোমার বাসায়? আমি জানতে চাই সেই কথা। এতই তুমি লাইলাকে ঘৃণা করো। মানুষের সবকিছুর একটা সহ্যের সীমা আছে। তোমার নামে এতগুলো মামলা, এটা কি তোমার স্ত্রী না জেনে আসছে? কেন তুমি তোমাকে যখন নিয়ে যায় ভাটরা থানায়, তখনও তো তোমার স্ত্রী বোরখা পরে ওখানে দাঁড়িয়েছিল। তুমি যখন কোর্টে যাও মুখটা ঢেকে, উনি তো উবার করে তোমার কাছে চলে গিয়েছিল, যায়নি? তাহলে এখন তুমি যে অপরাধী সেটা এখন তার জানতে সমস্যা কোথায়? এখন আমার মা যিনি একজন আর্মি অফিসারের ওয়াইফ, উনি যদি এত ট্রল মানতে পেরেছিল, তাহলে তোমার স্ত্রী কোন প্রাইম মিনিস্টারের ওয়াইফ, স্ত্রীর মা কোন প্রাইম মিনিস্টারের ওয়াইফ, যে উনি জানে না? উনি ওনার মেয়েকে তোমার মতো একজন ছেলের নেশাখোর, একজন ভাইরাল পার্সন, এইরকম প্রতারক ফ্যামিলির ছেলের সাথে বিয়ে দেওয়ার আগে ওনারা চিন্তা করে নাই যে এটার কনসিকুয়েন্স কি হবে? চোর অনেক আছে, ডাকাত অনেক আছে, বাটপার অনেক আছে, তাদের ফেস ভ্যালু ওভাবে নাই, তাদের ফেস রিভিল নাই। কিন্তু তুমি তো চিহ্নিত আসামি, তোমাকে তো দুনিয়া সবাই জানে তুমি প্রতারক, তোমার মা প্রতারক। তাহলে ওনারা কি মঙ্গল গ্রহ থেকে আসছে যে ওনারা জানে না? ওনারা জেনে শুনে যদি তোমার মতো ছেলের সাথে বিয়ে দিতে পারে তাদের মেয়েকে, তাহলে এগুলো তো সহ্য করতেই হবে, এটা তো স্বাভাবিক। আমার সাথে সেপারেশন হয়ে যাওয়ার পর 2 বছর তুমি কোনোদিন সুইসাইড অ্যাটেম্প করো নাই, কোনোদিন তোমার চেহারা এরকম হিরোইনচির মতো হয় না। তাহলে বিয়ের 1 মাসের মধ্যে তুমি কেন 4 বার সুইসাইড অ্যাটেম্প করতে গেছো? এটা কি ধরনের জীবনসঙ্গী তোমার? এটা কি ধরনের পরিবার তোমার? হ্যাঁ, আরো একটা কথা বলি, মোহনাকেই বলি। মোহনা, তোমাকে বলছিলাম এর আগে, হ্যাঁ, তোমাদের কথিত বিয়ের ডেটের আগে আমি বলছিলাম যে মামুন তোমাকে কি পরিমাণ কষ্ট দিবে, মামুনের মা তোমাকে কি পরিমাণ কষ্ট দিবে, তোমার মামুনের বোন তোমাকে কি পরিমাণ টর্চার করবে, তুমি এটা চিন্তাও করতে পারবা না। যেখানে মামুনের মা, মামুনের বোন তোমার সংসারে যদি থাকে, সেই সংসার তুমি কোনোদিন টিকাইতে পারবা না। এই মহিলা এত কুটনি, এই মামুনের এই বোন এত কুটনি, কোনো সংসার শান্তিতে টিকার মতো না। এদের কাজই হচ্ছে সারাক্ষণ মামুনকে প্যারা দেওয়া, টাকা টাকা টাকা, আমার এই টাকা লাগবে, আমার ওই টাকা লাগবে, আমার এই বাড়ি লাগবে, আমার ওই জমি লাগবে, আমার এইটা লাগবে, ওইটা লাগবে, সারাক্ষণ এটা করতে থাকবে, সারাক্ষণ টাকা টাকা করতে থাকবে, এবং সারাক্ষণ তোমার সংসারে যত রকম প্যাচ ঘোষ। আমি মামুনের চেয়ে বড় ছিলাম তো, এই জন্য 4টা বছর টিকতে পারছিলাম, আমি ওনাদেরকে ব্যালেন্স করে চড়তে পারছিলাম। কিন্তু আমাকে কি পরিমাণ যে টর্চার করছে, সেই টর্চারের সীমা পরিসীমা নাই। তুমি যদি তাদের সাথে কন্টিনিউ করো, আমি তোমাকে আগেও বলছি, তোমাদের ওই বিয়ের ডেটের আগেও বলছি যে তুমি কানতে কানতে মরে যাবা। এরকম মহিলা কারো মা হইতে পারে না। ওই যে জি বাংলায়, তারপরে এইসব জায়গায় বাংলা সিনেমায় যে কুটনি শাশুড়ি দেখা যায় না, এই মহিলা এরকম কুটনি শাশুড়ির 100% বা ডাবল। এবং এই ননদ মামুনের বোন, ও বাবা, আল্লাহ ভাগ্যিস ওর কথা বলা বন্ধ করে দিছে। কথা বললে তো দুনিয়া কিনে ফেলতো, দুনিয়া চাষ করে বেড়াইতো। এইরকম শাশুড়ি, এইরকম ননদ যেই ফ্যামিলিতে আছে, সেই ফ্যামিলিতে কোনোদিন সুখ আসবে না। আমি তোমাকে আগেও বলছি, তোমার সাথে যখন বুঝতে পারছি তুমি ওর সাথে সিরিয়াসলি ইনভলভ হচ্ছ, হ্যাঁ, তখন আমি তোমাকে লাইভে এসে বলছি যে তুমি কানতে কানতে মরে যাবা, এবং তোমার সাথে একই কাজ করবে। তুমি মিলাই দেখো, খালি সময়ের অপেক্ষা। তোমাদের তো 1 মাসও হয় নাই, এখনই দেখি মামুন চিৎকার করতেছে। হ্যাঁ, আরো তো পড়ে আছে দিন, যে যদি লিগালি বিয়ে করে থাকো তাহলে তো বুঝতেই পারবা এই শাশুড়ি যেসব জায়গায় আছে, এই ননদ যেসব জায়গায় আছে, সেখানে কোনো স্বামী স্ত্রী শান্তিপূর্ণ সম্পর্ক করতে পারবে না। আর তোমার শাশুড়ি এরকম শাশুড়ি যে টাকা নিয়ে নিয়ে, মেয়েদের কাছে টাকা নিয়ে নিয়ে এনে মামুনের রুমে মেয়েদেরকে ঢুকায় বাইরে থেকে দরজা লাগাই দিত। 200 টাকাও নিত, এরকম হয়েছে। আমি 21 সালে ওর সাথে আমার সম্পর্ক যখন প্রথম ছিল তখনও দেখছি 200 টাকাও নিত, নিয়া মেয়েদেরকে নিয়া মামুনের বেডরুমে। মামুনের যে আপন বড় ভাবি, যিনি কথা বলতে পারে, ওনার কাছে শুনছি আমি, মামুনের কম্বলে 2 পাশে 2 মেয়ে নিয়ে ঘুমাইতো। তার বয়স নাকি 17। 2 পাশে 2 মেয়ে নিয়ে ঘুমাইতো। আমার নিজের চোখে দেখা বিছানায়, বসুন্ধরার বাসায় যখন আমরা আলাদা ছিলাম, ভিডিও কলে নিজের চোখে দেখা বিছানায় 5-5টা মেয়ে নিয়ে ঘুমাচ্ছে। ওর মা 5টা মেয়েকে নিয়ে ঢুকাইছে। এই যে অনামিকা ঐশী, এই যে ইরিন,
এই যে আরো কত কি, হ্যাঁ, আনিসা, হ্যাঁ, এইসব মেয়েদেরকে কে ঢুকাতো বেডরুমের ভিতরে? যেই বাসায় মা আছে, যেই বাসায় বোন আছে, সেই বাসায় একটা অবিবাহিত ছেলের বেডরুমে মেয়েরা দরজা লাগায় কি করে, কেমন করে যায়? তার মা এরকমই। তোমার কাছেও বাড়ি চাবে কয়দিন পরে, তোমার কাছেও এটা চাবে, ওইটা চাবে, সেটা চাবে, তোমাকে ইনকাম করে খাওয়াতে হবে। কেন আমার কথা হচ্ছে মোহনা, কেন তুমি একটা ছেলেকে, একটা পরিবারকে তুমি ইনকাম করে কেন খাওয়াবে? কেন খাওয়াবে? তারা সবাই সুস্থ, 7 জন ফ্যামিলি মেম্বারের সবাই সুস্থ, শুধু 2টা ভাই বোন কথা বলতে পারে না। কিন্তু তার তো সবই পারে, কথা বলতে পারে না, কিন্তু কুটনামি ঠিকই করতে পারে। কথা বললে না জানি কি করে ফেলতো। এই ভাই বোন পড়ালেখা জানা, হ্যাঁ, বড় ভাই কথা বলতে পারে না, 2টা বিয়ে ঠিকই করতে পারছে, 2টা ঘরে 2টা সন্তান ঠিকই দিতে পারছে। বোন কথা বলতে পারে না, একটা বিয়ে করছে আর একটা লিভ টুগেদার করতে পারে, বয়ফ্রেন্ড নিয়ে সারা দুনিয়া ঘুরে বেড়াতে পারে, ইন্ডিয়াতেও নাকি বেড়াইতে যাবে। হ্যাঁ, তারা এত কিছু করতে পারে, তারা ইনকাম করে খাইতে পারে না? তারা কেন ছোট ছেলের জীবন সঙ্গীর টাকায় তাদের চলতে হবে? কেন মামুনের বউয়ের বা কেন মামুনের গার্লফ্রেন্ডের বা কেন মামুনের জীবন সঙ্গীর টাকায় তাদেরকে 7টা মেম্বারকে কেন চলতে হবে? আমি এই জিনিসটা জানতে চাই। তার বাবা সুস্থ, তার মা সুস্থ, তার ভাই সুস্থ, তার বোন সুস্থ, তার ভাবি সুস্থ, মামুনও সুস্থ। তাদের খুব উচ্চাকাঙ্ক্ষা। তারা ওই যে করাইলের বস্তিতে ছিল না, পলিথিনের ঘরে, এরকম বিল্ডিং কিন্তু ছিল না তাদের, পলিথিনের ঘরে ছিল। হ্যাঁ, সেই পলিথিনের ঘর থেকে আজকে বসুন্ধরায় আসতে পারছে। কত রকম প্ল্যানিং চিন্তা করা গেছে। তোরা বলিস যে এই গ্রামে যত দূর চোখ যায় জায়গা জমি শুধু মামুনের আর মামুনের, এইখান থেকে যত দূর চোখ যায়। এই তোদের গ্রামে এত দূর জায়গা জমি, হ্যাঁ, সেটা তো তোদের বাপ দাদার জায়গা জমি, তাহলে এত বছর তোরা গ্রামের বাড়িটা বানিস না কেন? লাইলা তোদের জীবনে আসার পরে তোদের গ্রামের বাড়িটা ধরতে হয়েছে কেন? তার আগে তো একটা মাটির ঘরও ছিল না। কেন কেন রে? তোদের এত জায়গা জমি, সেসব জায়গা জমি বিক্রি করে তোরা এত এত বছর গ্রামে ঘর বানিস নাই কেন? আমাকে বলতো, আমি শুনতে চাই। এত বছর তোরা এই গ্রামে ঘর বানিস নাই কেন? কারণ কি জানিস? কারণ ওগুলো সব মিথ্যা কথা, তোদের খালি মুখের কথা, বানানো কথা। লাইলা আসার পরে লাইলার গলায় এইভাবে পাড়া দিয়ে, লাইলারে চিপে, লাইলার কাছ থেকে টাকা পয়সা নিয়ে, নিজের টাকাও আছে, সেগুলো নিয়ে গ্রামে এত কোটি কোটি টাকা দামের গ্রামের একটা বাড়ি বানাইছিস। ওই গ্রামের বাড়িতে তোর মা বাপ বোন থাকে না কেন এখন? তোর মা তোর বোন এখনো কেন ঢাকায় তোর সংসারে পড়ে আছে? ওই বাড়ি কিসের জন্য? ওই বাড়ি কি শো? মানে লাইলার টাকা ছিল, লাইলার টাকাগুলো কিভাবে নিতে হবে, নিয়ে আমি এখন কিভাবে কিভাবে খরচ করব। এই যে তুই 5 লাখ টাকা দিয়ে তুই যে একটা গেমিং স্টেশন কিনছিস, জীবনে তুই গেমিং স্টেশনটা চালাইছিস, গলায় পাড়া দিয়ে আমার কাছ থেকে নিছিলি কেন? আমার টাকা আর্ন করতে কষ্ট হয় না? আমি মানুষ না? আমার উপরে এতগুলো পরিবার, আমার বাচ্চা কাচ্চা ডিপেন্ডেন্ট না? আমার বয়স হয়ে গেছে না? আমি তো কদিন পরে কবরেই চলে যাব। কেন আমার জীবনের সমস্ত সঞ্চয়টা তোর তোর মায় বেটার তোদের নিয়ে নিতে হবে? শোন মামুন, তোকে আমি বলি, তুই বিয়ে করছিস ভালো কথা, তুই বউ নিয়ে ঘুর, তুই বউ নিয়ে ভিডিও বানা, তুই বউ নিয়ে ভালো করে আনন্দদায়ক জীবন পার কর। তুই বউ নিয়ে এমন কিছু করিস কেন যেটা নিয়ে আমি কষ্ট লাগে? তুই বউ নিয়ে ওই রেস্টুরেন্টে যে আমার দেখাইস কেন যে এই লাইলা দেখো আমি আমার বউকে নিয়ে এসেছি, আমার একটা বউ আছে, আমি বিয়ে করে ফেলেছি, সে আমার লিগেল ওয়াইফ। কেন? তোর সমস্ত চিন্তা ভাবনা লাইলাকে ঘিরে কেন থাকবে? তুই যদি মুভ অন করেই থাকিস, তুই লাইলা সবকিছু বাইরে ফেলে দে, ওই কুত্তা বাইরে ফেলে দে, ওই পাখি বাইরে ফেলে দে, ওই জামা যে গেঞ্জি পরে আজকে লাইফ করছিস সেটাও তো লাইলার দেওয়া, সেটা বাইরে ফেলে দে। ফেলে দিয়ে মাথার থেকে লাইলা ঝেড়ে নিয়ে তুই তোর বুকে নিয়ে সুন্দর জীবন যাপন কর। তুই এমন কোনো জায়গায় যা যেখানে লাইলার কোনো স্মৃতি নাই। তোর ঘুরে ফিরে ওইসব জায়গাতেই কেন যে লাইলাকে দেখায় ভিডিও পোস্ট করতে হবে? তুই বউকে জড়ায় ধরেই থাকবি, তুই বউকে নিয়ে বিছানায় ঘুমাবি, এটা সবাই জানে যে বউকে নিয়ে মানুষ কি করে। কিন্তু সেটা কেন তোকে লাইলাকে দেখানোর উদ্দেশ্যে তোর পেজে ছাপাইতে হবে? তারপরেও তোকে বলি, তুই মুভ অন করতে চাস, তুই লাইলাকে ভুলে মুভ অন কর। বুঝলাম তোকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি নাই, হ্যাঁ, কেমন কন্ট্রোভার্সি নাই সেটা তো আমরা দেখতেই পারছি। ওমরাতে যে কি কাজ করে আসছিস প্রতিদিন, ওমরা খালি যেদিন করছিস সেদিন বাদে, ওমরার আগে পিছে প্রতিদিন তুই নাইট ক্লাবে গেছিস, মদ খাইছিস, ওমরা থেকে এসেও তুই মদ খাইছিস,
মদ খাচ্ছিস, গাঞ্জা খাচ্ছিস, হিরোইন খাচ্ছিস, সব কিছু ভিডিও আছে আমার কাছে, সব কিছু আমি দেখছি ভিডিও কলে। আমি আজকে বলে দিলাম, তুই যে কন্ট্রোভার্সি করিস নাই এই 2টা বছর, তুই বলতেছিস কন্ট্রোভার্সি করিস নাই, কে বললো তোর? এই তো কিছুদিন আগে আমরা করছিস, কদিন আগে, এই যে জানুয়ারিতে, আজকে মার্চ, 3 মাসে, এই 3 মাস আগেও তুই বিশাল কন্ট্রোভার্সি করেছিস, লোকজন তোর মুখে থুথু দিছে, তোকে ছি ছি করছে, বলছে এটা কি ধরনের উমরা করা, এটা কি ধরনের আল্লাহর ঘরে যে কি ধরনের। তখন তুই কি বলছিস, আমাকে ভিডিও করে খাইতে হয়, এই জন্য কন্ট্রোভার্সি না করলে ভিউ আসে না। কর তুই কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি করবি না কেন? কেউ কি মানা করছে যে না মামুন তুই কন্ট্রোভার্সি করিস না? আর একটা কথা বলি, তুই আমাকে নিয়ে কথা বলিস, তুই আগে যেসব মেয়েদের সাথে তুই জীবন শেয়ার করছিস, বিছানা শেয়ার করছিস, বাসা শেয়ার করছিস, তোর লাইফ পার্টনার যারা ছিল তারা সবাই সোশ্যাল মিডিয়ার ছিল, কেউ সোশ্যাল মিডিয়ার বাইরে ছিল না। তাদেরকে আজকে কেউ দেখে না, কারণ তুই তাদের সাথে রিলেশন শেষ, তাদের তুই সব আইডি খাই দিছিস, তাদের টিকটক আইডি খাই দিছিস, তাদের লাইকি আইডি খাই দিছিস, তাদের ফেসবুক আইডি খাই দিছিস, যে তোরা যা, তোদের সাথে সাথে আইডিও যাতে চলে যায়, যাতে লোকজন ভুলে যায় যে ঠিক আছে তোদেরকে আমি চিনি না। এটা তো আমার সাথেও করতে চাইছিলি, আমরাও তো আইডি খাই দিছিস। আমার টিকটক কোথায় আজকে? আমার 6.5 মিলিয়নের টিকটক কোথায় আজকে? এগুলো এইসবই করিস, যে একটা মেয়েকে ধরবো, তারপরে তার কাছ থেকে সব নিব, তারপর তাকে এমন ভাবে লাইফ থেকে বিদায় করে দিব যাতে তার কথা আর কেউ মনে রাখতে না পারে, এবং আমার মামুনের মায়ের যেসব অপরাধ সেগুলো যেন পরবর্তী টার্গেট জানতে না পারে। এটাই তুই চাইছিলি যে লায়লা চলে যাক, এবং সে চুপ করে চলে যাক, এবং তার সাথে করার প্রতারণাগুলো কাউকে না বলুক, যাতে আমি পরবর্তী শিকারকে নিতে পারি, এবং পরবর্তী শিকার যেন মামুন এবং মামুনের কৃতকর্মের কথা জানতে না পারে। তুই কি ভাবছিস, মানে তোর যে বউ মোহনা, তাকেও আমি বলবো না কোনোদিন? আমি বলতে হবে কেন? পুরো সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে তোর আর তোর মায়ের অপকর্মের কথা। তুই না হয় কন্টেন্ট ক্রিয়েটার, আমি বুঝলাম, তোর মা কিসের কন্টেন্ট ক্রিয়েটার রে? তোর মা কেন আসে? হ্যাঁ, আর তোর মা যদি আইসাই থাকে তাইলে এইসব ট্রোল তো সহ্য করতেই হবে। আর তুই ধরে নিবি যে না আমার মাও আইসা সোশ্যাল মিডিয়াতে চিল্লাবে, আমিও আইসা সোশ্যাল মিডিয়াতে চিল্লাবো, কিন্তু কেউ আমাকে নিয়ে কোনো কথা বলতে পারবে না। তোরা একেবারে সাদা কাপড়ের মতো সাদা, দরবেশ বাবা এক একজন, পীর বাবা এক একজন, এই যে টিট ফর ট্যাট আছে না, তোর মায়ের কৃতকর্মের জন্য তোর আজকে এইসব ট্রোলের শিকার। তোর মায়ের জন্য তোর আজকে এই যে বিয়ে করছিস, মাত্র 1 মাস হয়েছে, হানিমুনে যাবি, ঘর সাজাবি, বউর সাথে গল্প গুজব করবি, ভালো টাইম স্পেন্ড করবি। কই আমার সাথে যখন ছিলি কত কিছু ঝড় ঝাপটা মাথায় অনেক কিছু আসছিল, হ্যাঁ, তোর ইনকাম ছিল না, 0 ইনকাম ছিল, তারপরে কি আমার ইনকামের উপর বৈশা বৈশা খাইতি, তোর মায়ের ইচ্ছা পূরণ করতি, এই করতি সেই করতি, মানুষের ট্রল আমি সহ্য করে গেছি, মানুষের গালাগালি, তখন তো আমি কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম না, তারপরে আমি মানুষের ট্রল গালাগালি স্বীকার শুনে গেছি। কই তোর প্রতি আমার তো তখন একটুও ভালোবাসা কমে নাই, তখন তো তোর সাথে আমার একটু মারামারি, আচর কামড়, তারপরে এই হাত ভাঙা, পা ভাঙা, সুইসাইড অ্যাটেম্প, গাঞ্জা খাওয়া, এগুলো তো তখন একটুও হয়নি। এখন কেন হচ্ছে বল? এটা কি ধরনের সম্পর্ক? ভালোবাসার সম্পর্কে কি এত ঠুনকো হয়? সেখানে তো তোরা বিয়েই করে ফেলছিস বলতেছিস। তোকে যদি সেই মেয়ে সত্যিকার ভাবে ভালোবাসতো, দুনিয়া উল্টায় গেলেও তুই পৃথিবীর কুখ্যাত খুনি হইলেও কোনো কিছু নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। আর তোর মেয়ে ট্রল হওয়াকে ভয় পায় কেন? সে তো অলরেডি সোশ্যাল মিডিয়াতে আছে, তার তো অলরেডি টেলিগ্রাম গ্রুপে লাইভ চলে, যে শর্টস 60K, তার রেট হচ্ছে 60,000। এটা টেলিগ্রাম গ্রুপে লাইভ চলতেছে, এটা কি খালি আমি একা দেখছি? হাজার হাজার মানুষ দেখতেছে যে তার রেট হচ্ছে 60,000 পার 2 ঘন্টা। তো সেরকম মেয়ে ট্রলকে ভয় পাওয়ার তো কিছু নাই। হাত পা দেখাবি, সামনে পিছে দেখাবি, চেহারা দেখাবি না কেন? তার চেহারা তো এমনিতেই টেলিগ্রাম সার্চ দিলেই দেখা যায়, সেটা তো আমাকে সার্চ দিয়ে বের করতে হবে না। ওই যে বললাম সবশেষে যে লায়লার নাম না নিলে ভিউ হয় না, তাই ঘুমাইতে পারি না। ঘুম থেকে উঠেই দেখি নতুন একটা লাইফ চলে আসছে, ঘুম থেকে উঠেই দেখি নতুন কাহিনী। তোকে আমি সুন্দর করে একটা কথা বলি, খুব সুন্দর করে কথা বলি, একটা নিউট্রাল মানুষ হিসেবে তোকে আমি কথা বলি।
প্রথমত তুই যদি ভালো, সুন্দর, সুস্থ লাইফ চাইস, জীবন চাইস, প্রথম থেকে তোর মাথা থেকে প্রতারণা করে খাওয়ার ব্যাপারটা দূর করতে হবে। এবং সব ধরনের সম্পর্ক থেকে যে তুই খালি জিনিসপত্র হাসিল করে নিবি, সেই চিন্তাটা তোকে প্রথম থেকে মাথা থেকে দূর করতে হবে। তুই নিজে যখন একদম শুদ্ধতম মানুষ হিসেবে দাঁড়াবি, হ্যাঁ, যে না আমি সৎ পথে চলবো, আমি কোনো মেয়ের টাকা আত্মসাৎ করে খাবো না, আমি সুন্দর পথে চলবো, কারো ক্ষতি করব না, কারো অসম্মানী করব না, নিজেকে আগে সিদ্ধ করবি। দ্বিতীয় কথা হচ্ছে তুই নেশা থেকে বের হবি। তুই যে হিরোইন, গাঁজা, আইস, কি জানি আছে, মারিজুয়ানা, পপি, এই সে, এগুলা খাইস, এগুলা যতদিন খাবি, মদ, হ্যাঁ, এগুলা যতদিন খাবি ততদিন তোর লাইফ ঠিক হবে না। প্রথম কথা, নিজের মাথা থেকে প্রতারণা করার চিন্তা দূর করতে হবে। দ্বিতীয় কথা, নেশা থেকে বের হতে হবে। তৃতীয় কথা, মেয়ে মানুষের কাছ থেকে বের হতে হবে, দূর হইতে হবে। এই তিনটা জিনিস তুই দূর কর, দেখবি তোর লাইফটা কত সুন্দর। চতুর্থ কথা, তোর ওই মাকে, ওই বাবাকে ঢাকায় আনা যাবে না। তাদের জন্য ওই যে কোটি টাকা দামের যে গ্রামের বাড়িটা করে রেখে আসছিস, কোটি টাকার দামের বাড়িতে রেখে আসবি, এখান থেকে তুই তাদের খরচা পাঠাবি। কেন আনা যাবে জানিস? তোর মা যদি সাধারণ মা হইতো, তোর মা যদি আমাদের মায়ের মতো মা হইতো, তোর মা যদি জনগণের মায়ের মতো মা হইতো, তাহলে কোনো সমস্যা ছিল না। তোর মা হচ্ছে ইবলিশের আরেকটা মানে নারী ফর্মুলা। সরি টু সে, মাকে নিয়ে এরকম কথা বলতে হয় না, কিন্তু তার মা যে এরকম না, তার মা আসলে মা না। হ্যাঁ, তার মা, তোর মা তোর জীবনটা নষ্ট করছে। তোর মা যে সারাক্ষণ মাথার উপর দাঁড়ায় টাকা 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 করে, এবং তোর মা যে চোখ ওই উঁচুতে, এই আজকে আমাকে এই বাড়ি কিনে দে, আজকে আমাকে এই গাড়ি কিনে দে, আজকে আমাকে এই জমি কিনে দে, এগুলা করে দেখেই তোর মনের ভিতরে যে প্রেশার হয়, সেই প্রেশারের জন্য তুই খারাপ কাজ করতে বাধ্য হইস। তোর মায়ের এই মানে অফুরন্ত চাহিদা, অফুরন্ত মানে অবাস্তব চাহিদা পূরণ করতে যে তুই আজকে খারাপ পথে খারাপ কাজগুলো করিস। সো তোর মাকে তুই দূরে রাখ, তোর মাকে তোর সংসারে আনিস না, দূরে রাখ। ওই গ্রামে যে কোটি টাকা বাড়ি করে দিয়ে আসছিস, ওইখানে তোর মাকে রাখ। তুই মাসে মাসে সমস্ত খরচ পাঠাবি, সমস্ত কিছু পাঠাবি, কিন্তু মাকে তোর সংসারে আনতে দিবি না। যেই মুহূর্তে তোর মাকে আর তোর বোনকে তোর সংসারে আনবি, সেই মুহূর্তে তোর আর তোর ওয়াইফ যেই হোক না কেন, মোহনা হোক আর ঐশ্বরিয়া রাই হোক, সেই সংসার ভেঙে যেতে বাধ্য, সেই সংসারে অশান্তি হইতে বাধ্য। এবং তোর মা যে পরিমাণ নাটকবাজ, উনি যেই পরিমাণ নাটক করতে পারে। তোরা যখন ওই বস্তির ঘরে ছিলি, তোর সাথে আমার ঝগড়া হয়েছিল, হ্যাঁ, আমার বাসা থেকে সিকিউরিটি গেছিল আমাকে সেভ করার জন্য, তুই আর তোর মা আমাকে মাইরা অজ্ঞান করে দিয়েছিলি। যেই মুহূর্তে আমার সিকিউরিটি গেছিল, সেই মুহূর্তে তোর মা চিৎকার করে বলতেছে, আমার আলমিরা থেকে 5 লাখ টাকা চুরি হয়ে গেছে, আমার আলমিরা থেকে 5। তোদের 5টা টাকাও ছিল না, সত্যি তোদের হাতে 5টা টাকাও ছিল না। 5টা টাকা আমি নিয়ে গিয়ে দিয়েছিলাম। তোর মা ওই যে রকিবের সাথে যে তুই জড়ায় ধরে ঘুমাইছিলি না বিছানায়, সেটা দেখে যে আমি চিল্লাইলাম। রকিব মতো একটা ছেলেকে তুই জড়ায় ধরে বিছানায় ঘুমাইয়াছিলি, অকাম কুকাম করতেছিলি, সেই জন্য যে আমি তোর বাসায় যে চিৎকার করছিলাম, তখন তুই আর তোর মা যে আমাকে মাইরা অজ্ঞান করে দিয়েছিলি, তখন যে সিকিউরিটি গেছিল, তখন তোর মা বলতেছিল, আমার 5 লাখ টাকা চুরি হয়ে গেছে। তোদের বাসায় 5টা টাকাও ছিল না। ওই রকিব 2000 টাকা দিয়ে আসছিল তোদের বাজারটা করার জন্য, তার বিনিময়ে তুই ওর সাথে জড়ায় ধরে ঘুমাইছিলি। ঠিক আছে? তো তোর মাকে দূরে রাখবি তোর সংসার থেকে, তোর সংসার ভালো থাকবে। কি কি বললাম মনে আছে? প্রথমত, মাথা থেকে প্রতারণার চিন্তা, মানুষের খারাপ করার চিন্তা, মেয়েদেরকে নিচে নামানোর চিন্তা, মানুষের টাকা মেরে খাওয়ার চিন্তা দূর করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে নেশা থেকে বের হয়ে আসতে হবে। তৃতীয়ত হচ্ছে মেয়ে মানুষ থেকে বের হয়ে আসতে হবে, যে তুই যে এই যে বিছানায় 5টা মেয়ে নিয়ে ঘুমাস, 10টা মেয়ে নিয়ে ঘুমাস, উপরে নিচে, এগুলো থেকে বের হতে হবে। চতুর্থত, তোর মাকে তোর সংসারে আনা যাবে না। এখন মা তো তুই তো ফেলে দিতে পারবি না, তোর তো মা তোকে তো জন্ম দিছে, হ্যাঁ, তুই তো তাকে ফেলতে পারবি না। তাকে তুই গ্রামের বাড়িতে দে। এত এই ইটালিয়ান টাইলস, আমার বাসায় আমি আকি টাইলস লাগাইছি, হ্যাঁ, 13 টাকা 14 টাকা। ওনার বাসায় উনি ইটালিয়ান টাইলস লাগাইছে, ইটালিয়ান বেসিন লাগাইছে, ইটালিয়ান ঝাড়বাতি লাগাইছে, গ্রামে চরের মতো জায়গায়। ওই বাড়ি আমার গলায় পাড়া দিয়ে যে করাই নিছিস, কার জন্য করাই নিছিস?
ওই বাড়িতে নিয়ে রাখ তোর মাকে, তোর বোনকে ওই বাড়িতে নিয়ে রাখ, ঠিক আছে? এই কয়টা না করতে পারলে জিন্দিগিতে তোর সংসার টিকবে না। আমি লাইলা আজকে বলে রাখলাম, এইগুলো তুই যদি না করিস তোর সংসার টিকবে না। দ্বিতীয়ত তোর ওয়াইফকে বলতেছি, তুইও বলিস যে তোর পাস্ট প্রেজেন্ট যা হিস্ট্রি আছে, তুই যত খারাপ কাজ করছিস সবকিছু জেনে সে তোর লাইফে আসছে, নাকি সে তোর লাইফে আসছে যে লাইলাকে দেখানোর জন্য যে লাইলা আমি পরকিয়া করে তোমার পার্টনারকে আমি নিয়ে নিলাম, লাইলা আমি পরকিয়া করে তোমার সংসার ভেঙলাম। করছো তো পরকিয়া করে আমার সংসার ভাঙছো, পরকিয়া করে আমার ভালোবাসার মানুষকে নিয়ে গেছো। মামুন যেরকমই হোক, যত খারাপই হোক, যত টোকাই হোক, তার ফ্যামিলি যা ইচ্ছা তাই হোক, 4টা বছরে মামুনের নামে একটা কমপ্লেনও আমার মুখ থেকে কোনোদিনও আসে নাই। আমার মা যা ইচ্ছা দুনিয়াতে যা ইচ্ছা তাই বলবেন, যাক আমার পরিবার আমাকে ছেড়ে চলে যান, কিন্তু মামুনকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারে নাই, যতক্ষণ না পর্যন্ত কেউ তাকে টাকার লোভ দেখাইছে। টাকার লোভ দেখার পরেই তো তার মা তাকে নিয়ে চলে গেছে। তার মা বলছিল আজকের মধ্যে 2 লাখ টাকা দিয়ে আমাকে জমি কিনে দিতেই হবে, যেমন করে হোক এই জমি আমার চাই। 2 লাখ টাকাটা দিতে পারি নাই আমি। তো তোমার যদি সে সত্যিকারের বউ হয়, তোমার যদি মিথ্যা বউ হয়, ঠিক আছে এনজয়, সেটা নিয়ে আমি কিছু বলবো না। সে যদি তোমার সত্যিকারের বউ হয়, তাকে আমি বলে দিচ্ছি, 1 নাম্বার মানুষ আমাকে কান দিয়ে আমার সংসারটা ভাঙিয়ে আমার লাইফ পার্টনারকে তুমি ছিনাই নিয়ে গেছো, সেটা টাকার লোভে হোক বা যেটাতেই হোক। প্রথমত আমার তো কোনো দোয়া থাকবে না, আমার বদদোয়া থাকবে, অভিশাপ থাকবে। সেই সংসার কোনোদিনও সুখের হবে না, সেই সংসার কোনোদিনও টিকবে না, এটা আমি বলে রাখলাম। তারপরেও যদি আল্লাহ টিকায় রাখে, তোমাকে বলি, তোমার স্বামী, এটা আমি স্বামী বলতে চাই না, মামুন যে খারাপ মানুষ এটা তুমি জেনেই আসছো। মামুনের ব্যাকগ্রাউন্ড, মামুনের মা বাবা ভাই বোন সবাই যে শয়তান, সেগুলো তুমি জেনেই আসছো। এবং মামুনকে নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি ট্রোল হবে, সেটা তুমি জেনেই আসছো। তাহলে এখন আবার আঙ্গুল তোলার কি লাভ? এখন আবার এত কাহিনীর কি লাভ? বিয়ে করার সময় মনে ছিল না? প্রেম করার সময় মনে ছিল না? বা বিয়ের আগে 6টা মাস যখন আমার লাইফ পার্টনারকে নিয়ে তুমি রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার, আমার পছন্দের রেস্টুরেন্ট এগুলোতে যে খাইতে গেছো, তখন মনে ছিল না? যেহেতু মানুষের অভিশাপ নিয়ে সংসার শুরু করছো, সংসারে এরকম হবেই। এন্ড লাস্টলি আমি তোকে বলতে চাই মামুন, তুই প্রতিবার কেন, তুই 100 বার সুইসাইড অ্যাটেম্প কর, হ্যাঁ, সেটা আমার কিছু যায় আসে না। কেন জানিস? যখন তুই আমার সাথে ছিলি, যখন তোর সাথে আমি সেপারেটেড ছিলাম, তখন এগুলো করিস নাই। এখন তুই কেন করতেছিস তুই জানিস। হয়তো তুই বাড়ি চাচ্ছিস, তোকে বাড়ি দিচ্ছে না। হয়তো তুই টাকা চাচ্ছিস, তোকে টাকা দিচ্ছে না। আর তোর ওয়াইফ, তাকে দুনিয়া সবাই চিনে। ওই যে বললাম না, তার রেট হচ্ছে 2 ঘন্টায় 60,000 টাকা, টেলিগ্রাম গ্রুপে লাইভ, আমি নিজের চোখে দেখছি, দুনিয়ার অনেক মানুষ দেখছে। এবং যারা ওইসব সাইট দেখে, হ্যাঁ, তারা সবাই ওকে চিনে। তো তাকে চেহারাটা ঢাকায় কতদিন হাইড করে রাখবি? সত্যি কথা হচ্ছে, যেটা রিয়ালিটি সেটা অ্যাকসেপ্ট করে নে। আর তুই সোশ্যাল মিডিয়াতে 100টা সাংবাদিক কেন, তুই সমস্ত বিবিসি সিএনএন এনেও বিবিসি সিএনএন কে সরি বলবি, তার আগে লাইলাকে একটা গালি দিবি এবং সরি বলার পরে লাইলাকে একটা গালি দিবি, সেটা কোনো সরি হলো না। তুই আমাকে মারছিস অনেকবার, তুই আমার টাকা পয়সা হাতায় নিছিস, তুই আমাকে কষ্ট দিছিস, তুই আমাকে ছুঁড়ে ফেলে বিপদের সময় ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছিস, সেগুলোর জন্য সরি ওই বিবিসি সিএনএন কে বলে তারপরে আবার গালি দিলাম, সেটা তো কোনো সরি হলো না। সরি হলো হচ্ছে অনুতপ্ত হবি যে না আমি ভুল করছি আসলে, এবং এটা ভুল, এটা যদি আমার সাথে হয়ে যায়, এটা যদি আমার সন্তানের সাথে হয়ে যায়, তাহলে আসলে এটা অনেক খারাপ কাজ, সেই হিসেবে রিয়েলাইজ করতে হবে। তুই সরি কবি, আমি সরি করলাম, তুই এখন মামলা তোল, দেখি কত মামলা তুলে, এটা তো কোনো সরি না, এটা কোনো অনুতপ্ত না। তুই স্বীকার কর যে তুই করছিস সেগুলো আমার সাথে, তুই স্বীকার কর, তুই অনুতপ্ত হ। আল্লাহ তাআলাই মাফ করে দেয়, আর আমি তো কেন মাফ করব না? আমি তো সাধারণ মানুষ খুন করে এসে আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেয়, আর আমি তো সাধারণ মানুষ। বাট সরিটা সরি হইতে হবে। সরি মানে এই না যে আমারে তুই গালি দিবি, তারপরে সরি বলবি, তারপরে আবারও গালি দিবি, তো সেইটা তো কোনো সরি না, সেটা কোনো সরি হলো না। কিন্তু ঠিক আছে, সরির তরিকা সরির মতোই হইতে হয়। তুই সরি বলবি চিল্লায়,
তারপরে তার আগে পিছে গালাগালি দিবি, তোর মা এসে গালাগালি দিবে, তোর মা এসে এই মরা কান্না করবে সোশ্যাল মিডিয়াতে। কেন রে তোর মা সোশ্যাল মিডিয়াতে কেন? তোর মা কি টাকা ইনকাম করে? তোর মা কি কন্টেন্ট ক্রিয়েটার? তোর মাকে নিতে হবে কেন? তুই নিজে অ্যাডাল্ট না? সারা দুনিয়া চড়ে বেড়াইতে পারিস, সারা দুনিয়া চড়ে খাইতে পারিস, মানুষের গলায় পাড়া দিয়ে টাকা ইনকাম করতে পারিস, বিয়ে করতে পারিস। এখন তোর মা কেন এসে মরা কান্না করে সোশ্যাল মিডিয়াতে? উনি কি? উনি ব্লগার? উনি কন্টেন্ট ক্রিয়েটার? উনি কি অন্য কই? আমি তো দেখি না ফারহানা বিথির মা এসে বাবা এসে সোশ্যাল মিডিয়াতে কথা বলে। আমি তো দেখি না অনামিকা ঐশীর মা এসে বাবা এসে সোশ্যাল মিডিয়াতে কথা বলে। আমি তো দেখি না অন্য কেউ এসে সোশ্যাল মিডিয়াতে তোর মায়ের মতো কথা বলে। সুন্দর লাইফ যদি চাইস, প্রথমে আগে নিজেকে শুধরাইতে হবে, নিজের জীবনযাত্রা সুন্দর করতে হবে। তোকে আমি এই 5টা উপায় বলছি, ওই 5টা উপায় তুই মেনে চল। তুই দেখবি তুই বিয়ে করছিস, তুই এখন হাসি খুশি থাকবি, তুই শ্বশুর বাড়িতে বেড়াতে যাবি, তুই বিয়ের ছবি পাবলিশ করবি, এই করবি সেই করবি, তুই হানিমুনে যাবি। তোর বউয়ের তো টাকা পয়সার অভাব নাই। 2 ঘন্টায় যে 60,000 টাকা নেয়, সে তো দিনে 24 ঘন্টা, তো কত হাজার টাকা নেয়, তার কত ইনকাম তার। তোর বউ আজকে রাস্তার প্রস্টিটিউট, বা তুই আজকে রাস্তার প্রস্টিটিউট। তোরা যদি রিয়েলি হাজবেন্ড ওয়াইফ হইস, তাহলে আমি কে? আমি তো পাস্ট। আমি গেছি তোদের সংসারে, আমি সোশ্যাল মিডিয়াতে চিল্লাই ভিডিও তো বানাবোই, কেন বানাবো না? আমি তো কষ্ট পাইছি, আমাকে তো তুই কষ্ট দিছিস। ওই 4টা বছর তো তুই আমাকে নিয়ে এরকম লাইফ করিস নাই। 4টা বছর তো লায়লা আক্তার, ফারহাদ এর বাবা মা হাজবেন্ড বাচ্চা কাচ্চা নিয়ে কথা বলিস নাই। তুই ম্যানিপুলেশন শিকার হয়েছিস 4টা বছর আগে, তুই কেন সেটা নিয়ে আসিস নাই লাইভে? কেন 4 বছর বসেছিলি? 4 বছর পরে কেন 2 বছর বসেছিলি? কেন তোর এখন আমার নাম নিয়ে তোর লাইভ করতে হচ্ছে? তুই নিজে এখন না, লোকজন যেটা হয়েছে, এখন তুই হাসির পাত্র হয়ে গেছিস। লোকজন না তোকে নিয়ে হাসাহাসি করে। সত্যি কথা, তোর লিগ্যাল ওয়াইফ তুই লিগ্যাল ওয়াইফ, তো সেটা গলা চিল্লায় ফাটায় বলার তো কিছু নাই। তোর মতো একটা কন্টেন্ট ক্রিয়েটার যে একটা নিঃশ্বাস ফেললেও একটা লাইভ করে ভিডিও করে, সে বিয়ে করছে, তার একটা ভিডিও ছবি বা একটা দাওয়াত, কোনো কিছু নাই, এগুলো কোনো বিশ্বাসযোগ্য কথা? 4 বছর তুই এখন বলিস যে 4 বছর আমাকে ম্যানিপুলেশন করে রেখে দিয়েছে। 4 বছর তোরা তো এত বড় লোক, তোদের তো এত এত সহায় সম্পত্তি, তুই 4 বছর আমার বাড়িতে কেন আসিলি? তুই আসিলি, তোর মা ছিল, তোর বাপ ছিল, তোর বোন ছিল, কেন আসিলি তুই? আমাকে ক, তোরা কি আমাদের বাসায় কাজের লোক? ক, তোরা কি আমার বাসায় কাজ করছিলি? বোরহানি খাবো, হ্যাঁ। আমি আর চাই না আমার নাম নিয়ে কোনো লাইভ করা হোক। আমি আজকে দাঁড়ায় শেষবারের মতো বলে দিচ্ছি, আমাকে, আমার পরিবারকে, আমার সন্তানদেরকে গালাগালি করে আর কোনো লাইভ করা হোক। তোর ব্যক্তিগত জীবন তুই ব্যক্তিগতভাবে হ্যান্ডেল কর। তুই যদি আবার আমি আর একদিন যদি আমার কোনো নাম, আমার কোনো পরিবারের কারো নাম নিয়ে তুই লাইভ করছিস, আমি সত্যি সত্যি সিরিয়াসলি নিব সেই জিনিসটা। এবং আমি সিরিয়াসলি নিব মানে আমি সিরিয়াসলি নিব। তোর সংসার তুই সামলা, তুই মর, তুই বাঁচ, তুই যা ইচ্ছা তাই কর, তুই 100টা বিয়ে কর। আমি তোকে 5টা উপায় বলে দিছি, ওই 5টা উপায় যদি তুই মেনটেন করতে পারিস, তুই ভালো থাকবি। আর যদি মেনটেন করতে না পারিস, তুই যা ইচ্ছা তাই হয়ে যা, আমার কিছু যায় আসে না। আর তোর বউকে বলি, মানুষের চোখের পানিতে যেই সংসার, সেই সংসার কোনোদিন সংসার না। তুমি হয়তো আমাকে দেখাই দিতে চাইছো যে এই তোমার বয়ফ্রেন্ডকে আমি নিয়ে গেলাম, বা এই তোমার পার্টনারকে আমি নিয়ে গেলাম, এই তোমার পার্টনারকে আমি বিয়ে করে ফেললাম। হ্যাঁ, তোমার আগেও বিয়ে হয়েছিল, আগেও তোমার শাশুড়ি বলেছে তোমার নাকি আগে 5টা বিয়ে হয়েছিল। হ্যাঁ, মামুনের মা নিজের মুখে বলেছে যে আমার বউয়ের 5টা বিয়ে হয়েছে। তো তোমার ধরে নিলাম তোমার আগে 5টা বিয়ে হয়েছে, তো 5টা বিয়ে তোমার টিকে নাই কেন? 5টা বিয়ে টিকে নাই কেন? আমাকে এই কথাটা বলো। আর মামুনকেও বলছি, যে মেয়ের 5টা বিয়ে টিকে নাই, সেই মেয়ের তোর সাথে বিয়ে কেমন করে টিকবে? এদেরকে নিয়ে কথা বললে আসলে কথার কোনো শেষ হবে না। তারপরে আমি লাস্ট কথা বলতেছি, মামুন, আজকে শেষবার আমি সহ্য করলাম
তুই আমাকে নিয়ে লাইভে আসলি, আজে বাজে কথা বললি, এরপরে যদি আর বলিস আমি আর সহ্য করব না, ঠিক আছে? এটা কোনো মানুষ সহ্য করতে চায় না। তুই মুভ অন করছিস, তুই তোর লাইফ নিয়ে ভালো থাক, তুই কন্টেন্ট বানা, তুই কন্টেন্ট ক্রিয়েটার। আমি আমার লাইফ নিয়ে আমি দুঃখে থাকি, কষ্টে থাকি, অভাব অনটনে থাকি। আমার টাকা পয়সা নাই এখন, আমার হাত খালি। তুই নিজে বসিস যে তুই তো ফকির হয়ে গেছিস, বাপের টাকা খেয়ে ফেলছিস। ফকির তো হবই। তোর মতো একটা মানুষ, তোর মায়ের মতো একটা মানুষ, যারা আমার সমস্ত সঞ্চয়ের টাকা নিয়ে গেছিস, ফকির হব না? আমার কষ্ট হচ্ছে না? আমাকে এমনিতেই তুই, তোর মা, তোর পরিবার অনেক কষ্ট দিয়ে ফেলছিস। এখন তোর ওই মোহনাকে নিয়ে আমাকে আর কষ্ট দিস না। আমি কিন্তু একটা মা, আমি কিন্তু একটা অসুস্থ বাচ্চার মা। আমার কিন্তু বাচ্চাটা অনেক অসুস্থ, সবাই দেখছেন। আমি একা মেয়ে মানুষ, সিঙ্গেল। আমার একটা সাপোর্ট নাই, আমার একটা বাবা নাই, আমার একটা ভাই নাই, আমার ওরকম আত্মীয় স্বজন নাই। আমি একা কষ্ট করে চাকরি করে 8 থেকে 10 ঘন্টা আমার চাকরির কাজে সময় দিতে হয়। সেই চাকরি করে আমার মা, আমার সন্তান, আমার পরিবার, আমার নিজেকে পালি। এর মধ্যে আমার ভালোবাসার মানুষ আমাকে রেখে চলে গেছে, অন্য মেয়েদের সাথে ঘুরে বেড়াচ্ছে, এরকম আজে বাজে কথা বলছে, সেগুলোর কষ্ট তো আছেই। তারপরে মামুন তোকে বলি, আমি জানি, তুই জানিস, সারা দুনিয়া জানে তুই আমাকে ভালোবাসছিস। যদি ভালো নাও বাসিস, একটা মানুষ হিসেবে তোর কাছে রিকোয়েস্ট করি, তুই আমাকে আর কষ্ট দিস না, আমাকে আর ছোট করিস না, আমাকে এমন কোনো সিচুয়েশনে ফেলিস না যে আমি খাইতে বসে আমার চোখ দিয়ে পানি বের হোক। আমি আমার লাইফ নিয়ে মুভ অন করে আমি ভালো থাকতে চাই। তুই তোর লাইফ বা যা ইচ্ছা নিয়ে যা নিয়ে তুই ভালো থাক, আমাকে তোর লাইফের মধ্যে আর টানিস না। এটাই আমার শেষ কথা।